মিডিয়ার দৌলতে পরকীয়া ব্যাপারটা এখন অনেকটা বেড়ে গেছে। মহিলাকে ট্রলি ব্যাগে টুকরো করে দেওয়া হলো, কিন্তু পরকীয়া ব্যাপারটা না এখন একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। আর পুরুষ মানুষকে প্রেমিক নিয়ে খুন করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মিলে বহু পুরুষকে খুন করে ফেলছেন বহু মেয়েরা পরকীয়া। নন্দিনীদি, এবারে আমরা একটু পরকীয়া নিয়ে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ পরকীয়া শব্দটি সাম্প্রতিক সময়ে, আমি তোমার একটা ইন্টারভিউতেও দেখছিলাম, তুমি সেখানে বলেছিলে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরকীয়া ব্যাপারটা এখন অনেকটা বেড়ে গেছে। কিন্তু পরকীয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো মানুষ যখন সম্পর্কে জড়ান, সেটা একটি ছেলে একটি মেয়ের সঙ্গেই সম্পর্কে জড়াবে এবং মেয়েটি ছেলের সঙ্গেই জড়াবে। কিন্তু এই যে পরকীয়া, সেখানে দেখা যায় অনেক সময় ছেলেরা হয়তো মিথ্যে কথা বলে সম্পর্কে জড়াচ্ছেন, সেখানে মেয়েটি কোনো না কোনো ব্যবস্থা নিতে পারে বা নেওয়ার জায়গায় যেতে পারে। কিন্তু এমন তো অনেক সময় হয় যে মেয়েটিও অনেক মিথ্যে কথা বলে ছেলেদের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে, সেখানে কি ব্যবস্থা? আমি রিসেন্ট উদাহরণ দেবো, কদিন আগে বাগুইহাটিতে যে ঘটলো, একটি মহিলাকে ট্রলি ব্যাগে টুকরো করে দেওয়া হলো। মেয়েটি, ভদ্রমহিলার অনেক দিনের বিবাহিত জীবন, 2টি ছেলে মেয়ে আছে, স্বামী আছে, ছেড়ে বিবাহিত জীবনও বোধহয় 12 কি 15 বছরের হবে, 3 মাসের পরিচয় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এসে তিনি ঘর ছেড়ে এসেছিলেন এবং তিনি বোধহয় কলকাতার নন, সম্ভবত, আমার ডিটেলটা এখন মনে পড়ছে না, কিন্তু এসে বাগুইহাটির কোনো হোটেল কোথাও উঠেছিলেন। তার আমার ধারণা বাড়ি থেকে যখন এসেছিলেন তখন বোধহয় গয়নাগাটি টাকা পয়সা নিয়েই এসেছিলেন এবং এই লোকটি সেটা দেখে লোভ সামলাতে না পেরে সব নিয়ে চম্পট দিয়েছে এবং এনাকে মেরে রেখে গেছে। তো এই প্রবণতা কিন্তু খুবই বেড়েছে এবং অবশ্যই একটি ছেলের সঙ্গেই একটি মেয়ের পরকীয়া হয়, কিন্তু মেয়েদের মধ্যে না এই প্রবণতাটা বেশি হচ্ছে। আচ্ছা, ছেলেরা একটু ভয় পাচ্ছে আজকাল, না, কখন কোথায় ফাঁসিয়ে দেবে, ভয় পায় একটু ছেলেরা, তাই বলে কি করে না, অনেক করে, কিন্তু একটু ভয় পায় আজকাল। মানে এই যে ফাঁসিয়ে দেওয়া, এটা মেয়েরা করতে পারে, প্রচুর করতে পারে। কিন্তু পরকীয়া যেটা ছেলেরা একটা করে, তারা বিবাহের তো করতে প্রতিশ্রুতি পারে। দিয়ে সহবাস। এবার বিবাহিত মহিলাদের এটা একটু অসুবিধা, তারা তো আবার রেপ চার্জ এনে ফেলতে পারেন সোজাসুজি, নানান রকম, তবুও তারা ওটাও করেন। অবিবাহিত মেয়ে যদি হয় তিনি তো এটা করতেই পারেন, কারণ বহু ছেলে আবার লুকিয়েও পরকীয়া করেন যে আমি বিবাহিত নই, তাদের তো আরো বেশি এটার সম্ভাবনা। আবার অনেকে বলেন হ্যাঁ বিবাহিত, ছেলেদের আবার এরকম বলে কিন্তু অনেক সময় বাড়িতে সুখী না আর কি। আচ্ছা, বউ কিন্তু খুব ভালো, হ্যাঁ। দেখুন, আমি পুরুষ অধিকার কর্মী, দ্যাট ডাজন্ট মিন যে আমি পুরুষ মানুষের কোনোই দোষ ভুল বলবো দেখতে না, পারবো না। আচ্ছা। কখনোই এটা হতে পারে না। আর পুরুষ মানুষেরও দোষ আছে, মেয়েদেরও অনেক দোষ আছে, আবার উভয়েরই অনেক ভালো জিনিসও আছে। অনেক পুরুষ এরকম আছেন যারা এটা প্রমাণ করতে চান আমি বাড়িতে ভীষণ অসুখী, আমার দেখার কেউ নেই, আমি একদম ভীষণ একলা। তাই এবার মেয়েরাও তো এটাই করে, আমি দাম পেলাম না, আমি এত ভালো নাচতাম, এত ভালো গাইতাম, দেখতে এত সুন্দর ছিলাম, এত কিছু, আমাকে কেউ সংসারে দাম দেয় না। এই একটা টেন্ডেন্সি মেয়েদের উপর খুব হয়ে যাচ্ছে, কারণ মেয়েরা কি আর পরকীয়াটাতে একটু মানে অল্প বয়সী মেয়েদের তো খুব একটা পরকীয়াটা কম হয়, হ্যাঁ সেটা একটা অনেক সময় হয়, অনেক গল্প টল্প সিনেমা টিনেমাও আছে, খুব অল্প বয়সী মেয়ে একজন অনেক বড় বয়সী পুরুষের প্রেমে পড়লো, সেটা কিন্তু একটা অন্য জিনিস। এই পরকীয়াটা না 35-এর পরে তো বেশি আক্রান্ত হয় মেয়েরা, এবং ছেলেরা তো হতেই পারে, কারণ অনেক অল্প বয়সী ছেলে এই ধরনের মহিলাদের প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, এটা তো খুব হয়। এবার মেয়েদের কি হয়, ওই বয়সটায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে মোটামুটি, কারণ আমরাও তো 18-19-এর সময় কি আর মা বাবার সঙ্গে অতটা বেশি অ্যাটাচ ছিলাম, বন্ধু বান্ধব কলেজ সবারই তাই হয়। আর তখন পুরুষ মানুষ, তার যে হাজবেন্ড, সেটা হয় কি ক্যারিয়ারের মধ্য গগনে, দেখবে তিনি খুবই ব্যস্ত, অফিস কাছারি সব কিছু নিয়ে ব্যস্ত। আর অনেক বছরের বিবাহিত জীবনের পরেও যেটা হয়, ওটা তখন একটা অভ্যাস, একটা প্রয়োজন এরমে পরিণত হয়। তখন তো সত্যি সত্যি রোজ কেউ তুমি কি সুন্দর গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, এগুলো তো আর থাকে না, কিন্তু একটা উভয়ের প্রতি কর্তব্য, দায়িত্ব, ছেলে মেয়ে, পরিবার, সহমর্মিতা, বছরে হয়তো একবার দুবার ঘুরতে যাও, এরকম একটা একটা অভ্যাস, মানে একটা রুটিন জীবন চলছে। এবার কি হলো, এবার ছেলে মেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাচ্ছেন, আর এখন এই সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য যেটা খুব বাড়লো আর কি, যে তারপরে তুমি বসলে সেটা খুলে, তোমার তার কিছু করার নেই। আর এখন না মোটামুটি টাকা পয়সা যাদের কাছে আছে, সবারই বাড়িতে রান্নার লোক, কাজের লোক সবই আছে, কাজ যে অনেক এরকমও না। তখন কি হলো, সোশ্যাল মিডিয়ায় এইবার বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় হলো, সেইখান থেকে তোমার পরকীয়া। এবার দেখো, এমনি তুমি কথা বলছো, গল্প করছো, হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেইটাই মাত্রাতিরিক্ত জায়গায় চলে গেলে, আমি কিন্তু সত্যি সত্যি অনেককে জানি যাই মহিলারা এরকম বাড়ি ছেড়েছেন, কারুর ফেরা হয়েছে, কারুর আর হয়নি।
অনেক হাজবেন্ড, আমার এখানেই তো বহু হাজবেন্ড আসে যারা বলে না দিদি যদি ফিরে আসে, ছেলে মেয়ে আছে তো, অনেকে তো ছেলে মেয়ে রেখেই চলে গেছেন না, ঠিক আছে আমার তো বাচ্চার মা, ফিরে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সবারই সৌভাগ্যটা কিন্তু হয় না, অনেককে ট্রলি ব্যাগে করেও চলে যেতে হয়, ঠিক। অনেকের আর এমনিও ফেরত আসা হয় না, অন্য পথে চলে যেতে হয়, অনেক আছেন এরকম। কিন্তু পরকীয়া খারাপ কি ভালো, কারণ পরকীয়া আমাদের ভারতীয় ব্যবস্থার অনেক পুরনো একটা ব্যাপার, সে নিয়ে কথা বলবো না, তাহলে অনেকে রেডি করে আমায় মারতে আসবেন, সেসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু পরকীয়া ব্যাপারটা না এখন একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। কিরকম? এই যে একটা হচ্ছে এরকম মানে মারধর, খারাপ জায়গায় চলে যাচ্ছে, ট্রলি ব্যাগে খুন হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু মেয়েরা বেশি হচ্ছেন, মেয়েরা এটা মাথায় রাখবেন। পুরুষ মানুষ হচ্ছে, আর পুরুষ মানুষকে প্রেমিক নিয়ে খুন করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মিলে বহু পুরুষকে খুন করে ফেলছেন বহু মেয়েরা পরকীয়াতে, স্বামীকে খুন করছেন যেখানে সেখানে, এরকম হচ্ছে। এগুলো কিন্তু মাথায় রাখবেন যে এন্ড পরিণতি কিন্তু এটাই গিয়ে দাঁড়াচ্ছে। মেয়েদের ক্ষেত্রে যেমন ধরো বেশ খানিকটা তুমি বললে যে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিতে পারেন কেস, তার সঙ্গে পুরুষ সহবাস মানুষ করা কিছু দিতে হচ্ছে। পারে না। পুরুষ মানুষের দিতে ক্ষেত্রে কোনো পুরুষ নেই? মানুষে বলবে কি বাড়িতে বউ থাকতে তুমি আবার পরকীয়া করছো? পুরুষ মানুষের তো এই একটাই। এবার আরেকটা মজা তোমাকে বলি, যখনই তুমি দেখবে এরকম একটা পরকীয়াতে একজন মহিলা, ধরো এই যে ভদ্রমহিলা মারা গেলেন, এই যে ট্রলি ব্যাগে এরকম, এর কেসটা যখন আসবে তখন বলবে পরকীয়ার জন্যই ঘর ছাড়লো, তখন না একদল লোক তৈরি হয়ে যাবে বলার জন্য কেন পরকীয়া, নিশ্চয়ই ভীষণ অসুখী ছিল, ফ্রাস্ট্রেটেড ছিল, নিশ্চয়ই বাড়িতে হাজব্যান্ড ইয়ে করতো না, সেরকম এ করতে উনি জড়িয়ে পড়েছিলেন একটা অন্য সম্পর্কে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভাষা। এইটা যদি পুরুষ মানুষ হয় তখন কি বলে বলতো, বদমাইশ একটা লোক, বাড়িতে বউ আছে, তাও আবার পরকীয়া জড়িয়েছে, বেশ হয়েছে বরং ট্রলি ব্যাগে খুন করে বিদায় করে দিয়েছে। এইটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের গন্ডগোল। আমরা মেয়েদেরকে পরকীয়া যখন শুনি তখন সেটাকে না এভাবে জাস্টিফাই করার চেষ্টা করি, যে একটা আমি তো দেখি সোশ্যাল মিডিয়া আছে, মেয়েরা কেন পরকীয়ায় জড়ায়, এ নিয়ে লেখা বিশাল, কি না কি কি না পেলে মেয়েরা জড়ায়, আরে তাহলে পুরুষও তো একই কারণে জড়ায়, ওই তখন তো এই জাস্টিফিকেশন আসে না, তখন তো প্রথম কথাটাই হয়ে যায় পুরুষ লম্পট, পুরুষ চরিত্রই, পুরুষ বাড়িতে বউ থাকতে অন্য জনের পেছনে চোখ করে, কেন এটা হবে? তাহলে পুরুষও তো কিছু না পাওয়া থেকেই ওখানে গেছে, সে মানসিকই হোক, শারীরিকই হোক, অসুবিধা হোক, যা খুশি হোক, বাড়িতে নিত্য অশান্তি হোক, তখন এটা কেন আপনাদের মনে আসে না? তখন কিন্তু এটা মনে আসে না কারোর। এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে গন্ডগোল। একদম তাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেমন অনেক আইন রয়েছে, ছেলেদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কোনো আইন না, নেই। এইসব ক্ষেত্রে তো তাহলে একেবারেই কিছু তাহলে নেই। তারা কোথায় যাবে, তারা কি কোথাও করবে? কি এই লড়াই হচ্ছে তাই জন্য। আর আমাদের দেশে তো পরকীয়াটাকে এখন মেনে নেওয়া হয়েছে, পরকীয়া তার অপরাধ নয়, কিন্তু সেই ক্ষেত্রেও তাই, মেয়েদের পরকীয়া প্রমাণ করতে কিন্তু জীবন বেরিয়ে যাবে। মেয়েরা বলবে বাবা, আমার ভাই, আমার জ্যাঠা, কাকা, দাদা, সিম্পলি বন্ধু, আদালত কিন্তু বলবে যে আপনি এরকম, উনি তো বলছেন ওনার দাদা, ভাই, বন্ধু। কিন্তু ছেলেরা আবার আমি এটাও দেখেছি, ছেলেরা না আবার অস্বীকারও করতে পারে না, হট করে বলে দেয় আমার সঙ্গে রিলেশন আছে। আর ছেলেদের কোনো জায়গাও নেই, আর এগুলো তো প্রমাণ করা যাবে না কিছু দিয়ে, কি দিয়ে প্রমাণ করবে তুমি এগুলো? তাই পরকীয়ার প্রমাণ করিয়ে যে তুমি মেনটেনেন্স বন্ধ করবে, সে একটা সাংঘাতিক প্রসেস। মানে তোমার কাছে সেই রকম দুধে লয়ার যদি থাকে, তুমি সেরকম এজেন্সি লাগাতে পারো যে একসঙ্গে মানে আপত্তিকর মুহূর্তে ছবি নিয়ে আসতে পারো, সেসব তো অনেক ব্যাপার। আমাদের দেশে জুডিশিয়ারিটা তো সাংঘাতিক না, ভালো মন্দে যাচ্ছি না, কিন্তু খুবই সাংঘাতিক। একদিক দিয়ে হয়তো কখনো কখনো মনে হয় ভালো যে চট করে কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো সেটা ভালো না, সেখানে তো আপনারা চোখ কান বুঝে সব মেনে নিচ্ছেন মেয়েদের কথা, কিছু রেকি করছেন না, কিছু ভাবছেন না, একদম। তাই না? আচ্ছা, কিছুদিন আগে এখন যেমন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রিলস ঘুরতে থাকে, সেখানে একটা রিলস আমি দেখছিলাম, এখানকার নয় যদিও বাইরের, যে পরকীয়ার ক্ষেত্রে যদি কোনো মহিলা পরকীয়ায় জড়ান এবং তিনি যদি মনে করেন যে তার স্বামীর কোনো জায়গায় পরকীয়া রয়েছে, তিনি কোনো সেটা খোঁজ খবর নেওয়ার জন্য কোনো গোয়েন্দা লাগাতে পারেন, তাকে ফলো করতে পারে, তিনি তার ফোন স্টক করতে পারেন বা তার সোশ্যাল মিডিয়া স্টক করতে পারেন, সেটা কোনো আইনত অপরাধ নয়। মহিলাটা করলেই তোমার রাইট টু প্রাইভেসি হবে। হ্যাঁ, তো এটাই বলতে চাই, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনে, সেটা হবে কেন? তাহলে উভয়টা করতে পারেন, আর না তো কেউ কারোটা। আর আমার কাছে কথা হচ্ছে, যখন তুমি মেনে নিয়েছো পরকীয়াকে আইন করে, আইন সিদ্ধ, তখন এসবের মানে কি? তখন তো এটা করারই কোনো মানে নেই, তাই না? তো তোমার ক্ষেত্রে বা তোমার কাছে এই ধরনের যখন, আমাকে তো সবই প্রায় এরকম, ছেলেরা আছে প্রায় সবার ওয়াইফ এই ধরনের জিনিসে জড়িয়ে পড়ছেন, আর এই সারাক্ষণ ফোনে আছেন, সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, সারাক্ষণ এগুলো করছেন। কিন্তু নিজের কথা বলতে কখনো আসেন যে তিনি নিজে জড়িয়ে পড়েছেন কি হ্যাঁ, করবেন, এরকম সেটাও সেটা আবার আসে? অনেকে ওয়াইফকে নিয়েও আসে,
মানে আচ্ছা। ওয়াইফরা হয়তো তার পাশে দাঁড়িয়েছেন, তখন এরকম বহু ওয়াইফ আছেন যারা স্বামীর পাশে দাঁড়িয়েছেন, এরকম সেই মেয়েটি তখন হয়তো কোনো একটা কেস দিয়ে দিয়েছে বা কোনো কিছু, ওয়াইফরা কিন্তু অনেকে আসে, বহু ওয়াইফ আছেন এরকম স্বামীর সঙ্গে আসেন, স্বামীকে এর মধ্যে থেকে বার করতে চান, বলেন দিদি মেয়েরাও যে এরকম নেই তা তো নয়, যে দিদি ভুল হয়ে গেছে একটা, কি আর করা যাবে, তাই বলে তো ছেড়ে চলে যেতে পারি না, বহু এরকম মেয়ে আছে, নেই তো নয়, অনেক মেয়ে আছে। আমি তখন হাজবেন্ডদের বলি উনি ছিলেন বলে বেঁচে গেলেন। একদম, মানে দুটো দিকই রয়েছে আর কি কাজ একদম। করতে গিয়ে, যেটা দেখছো। অন্য প্রসঙ্গে আসবো, তবে নন্দিনী যেটা জানতে চাইবো, এই যে পুরুষদের অধিকার নিয়ে কাজ করা, তোমার ছোটবেলাটা একরকম কেটেছে, তারপরে তোমার বিয়ে, সন্তান, তার মধ্যে পড়াশুনো, সবটা কেটেছে, কিন্তু পুরুষদের অধিকার নিয়ে কথা বলা উচিত, তাদের অধিকার নিয়ে কেউ ভাবে না, তাদের অধিকার নিয়ে কিছু একটা করা উচিত, এই চিন্তা ভাবনা তোমার কবে থেকে না হলো? এরকম আমি না এমনি কলেজ লাইফ টাইফ থেকে এগুলো ভাবতাম, তখনও এটা বলতাম যে ছেলেরা মা আর বউয়ের মাঝখানে স্যান্ডউইচ, কিন্তু এই কথাগুলো তখন এরকম আমার মনে হতো সব সময়। আমি কোনোদিনও না মেয়েদের এই মেয়ে হওয়ার সুযোগ নিয়ে বাড়তি কিছু নিয়ে যাব ভাবিনি, কারণ আমার মা বা আমাদের বাড়িতে না এই আবহাওয়াটাই ছিল না। হুম, আমাদের বড় হয়ে ওঠাটাই একদম অন্যরকম। মার সবসময় বক্তব্য ছিল নিজের, মানে আমার মা সেই সময়কারই অতি শিক্ষিত একজন মানুষ, অঙ্কের টিচার ছিলেন, বাবাও তাই, সবাই আমাদের বাড়িতে খুব কাকা টাকারা সবাই খুব স্টলওয়ার্ড মানুষ, তো মারও বক্তব্য ছিল চাকরি বাকরি করো, বিয়ে হোক চাই না হোক এটা বড় কথা না, নিজের পায়ে দাঁড়াতে হবে আগে, আর মেয়ে হিসেবে আনডিউ অ্যাডভান্টেজ আশা করো না, তুমি মেয়ে এই জায়গাটা দিয়ে কিছু আশা করো না। তো আমরা না এভাবেই জানি যে মেয়ে বলে, এই জন্য আমি না এখন খুব এই কথাটা বলি, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, কলেজ যদিও রেবন্ত তুমি আর আমি একই কলেজ, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে প্রথম ছেলেদের পেলাম, তারা কিন্তু আজও আমাদের বন্ধু, আমরা কিন্তু ভাবিনি যে তারা অন্য কিছু, আজকেও ভাবি না তারা অন্য কিছু, আমার এই কাজের তারা সবাই প্রচন্ড সমর্থক, তাদের ওয়াইফদেরকে আমরা চিনি, কিন্তু মানে ওরাও আমার হাজবেন্ডের সঙ্গে খুব ভালো চেনা বন্ধুত্ব আছে, কিন্তু আমরা না কোনোদিন ভাবিনি এরা অন্য কিছু। প্রচুর ছেলেদের সঙ্গে মেশা হয়েছে, চাকরি করতে গিয়ে যারা বন্ধু ছিল, অনেক বছর চাকরি করছি, তারা আজও সমান বন্ধু, গান বাজনা করেছি এত বছর, এখনো ছেলেদের নিয়ে গানের দল আছে, সমস্ত মিউজিশিয়ান যারা খুব ভালোবাসেন আজও আমার এই কাজের, তো তারা বিরাট সমর্থক সবাই। কোনোদিনও ভাবিনি যে ছেলেদের সম্পর্কে এই মনোভাব রাখা যায়, তাই ভাবি আমরা তো আগের জেনারেশন, আমাদের তো এই ধরনের মেন্টালিটি ছিল না, আজকের মেয়েদের দেখে না খুব অবাক লাগে, বা আমাদের মাদেরকেও এরকম দেখিনি, তারা অনেক প্রোগ্রেসিভ ছিলেন, কি ঠাকুমাকেও দেখেছি কি প্রোগ্রেসিভ, আজকের মেয়েদের দেখে না খুব অবাক লাগে, সারাক্ষণ একদল মেয়ে ভাবছেন পুরুষ মানুষের আর কোনো কাজ নেই, তাদের ছুঁয়ে দেবেন, তাদের দিকে তাকিয়ে থাকবেন, তাদের গায়ে গা ঘষতে চাইবেন, কেন? আমরা তো এরকম ভাবিনি যে পুরুষ মানুষ আমাদের দেখলেই এরকম করবেন, একদমই ভাবনা নিয়ে বড় হয়ে উঠিনি আমরা। আমরা জেনেছি পুরুষ আর নারী পাশাপাশি চলবে, বন্ধুত্ব হবে, বিয়েও হতে পারে, প্রেমও হতে পারে, কিন্তু এটা নয় যে পুরুষ মানুষ দেখলেই অ্যাডভান্টেজ নেবেন। বহু খারাপ পুরুষ মানুষ আছেন নিশ্চয়ই, সেটাও যেমন 20%, তেমনি খারাপ নারীও আছেন 30%, আজও ছিলেন, আগেও ছিলেন, সবসময় ছিলেন। তো তার মানে সারা পুরুষ জাতকে বলতে হবে অল মেন আর রেপিস্ট, এসব কি? এই যে রিলস বানান একদল মহিলা, জঘন্য ন্যাক্কার জন্য, তাহলে কি সব মহিলাই তাই? তা তো নন। তো আজকের মেয়েদের না মেন্টালিটি, আজকের মেয়েদেরকে না আমার খুব পিছিয়ে পড়া মনে হয়, যারা মনে করেন শরীরের সর্বস্ব বার করে রিলস করাটাই হচ্ছে আধুনিকতা, এম্পাওয়ারমেন্ট, যাদের কাছে মেধা, বুদ্ধি, মনন, ইন্টেলিজেন্স কোনো কিছুর কোনো দাম নেই। আমরা আমাদের সময় জানতাম বহু মহিলাকে, আজও জানি, যারা কিন্তু এই বুদ্ধিতে, ইন্টেলিজেন্সে, মেধায়, মননে এমন একটা জায়গায় আছেন যাদের দেখলেই রেসপেক্ট করতে ইচ্ছে করে। ঠিক। ওনারা কি ভাবছেন আমার খুব জানতে ইচ্ছে করে, যে মানে এটা করে সব হবে, এটা করেই সেলিব্রিটি হওয়া যাবে, লাইমলাইটে থাকা যাবে, বোধহয় তাই। আমি মিডিয়াতেও সেদিন বলেছি যে আপনাদেরও দোষ আছে, আপনারা তো সব দেখলেই ক্যামেরা নিয়ে দৌড়ন না, তাই ওনারা এগুলো ভাবেন। আমার খুব জানতে ইচ্ছে করে ওনাদের কাছে, সমস্ত জায়গায়, সে মানে বলিউড হোক, টলিউড হোক, সিরিয়াল হোক, সব জায়গায়, যে তার বাইরে সাধারণ মেয়ে, তারা তো আবার ওনাদের দেখে শিখছেন না, ওরা ভাবছে ওইটাই জীবন। কারণ আমার কথা হচ্ছে আমাদের এখানে যারা আজকে এই যে ইসরোতে এত বিজ্ঞানীরা আছেন, এই যে বিভিন্ন সারা ভারতবর্ষ জুড়ে এত রিসার্চ চলছে, তার মধ্যে আমাদের বাঙালি বিজ্ঞানীরা অনেক ভালো ভালো মহিলারা আছেন, আমি সেরা বাঙালির পুরস্কার নিতে গিয়ে তো তাদের মধ্যে 3 জনের সঙ্গে নিয়েছি পুরস্কার, তাদের কথা তো আমরা তুলে ধরি না, তাদেরকে তো আমরা ধাওয়া করি না ক্যামেরা নিয়ে। একদম। অনেক ভালো ভালো মহিলারা আছেন যারা অনেক বড় বড় কাজ করছেন, তাদেরকে তো ধাওয়া করি না আমরা ক্যামেরা নিয়ে, যে এই মেয়েরা শিখবে যে না এদের মতন জীবন হওয়া উচিত। আমরা তো ধাওয়া করছি অর্ধ উলঙ্গ মহিলাদেরকে, না? ঠিক কথা। তাই জন্য আমরা ভাবছি ওটা করলে সবকিছু হবে, আমাদের নিজেদের পারসেপশনে তো গন্ডগোল। ঠিক। আচ্ছা, আমরা যেটা সাধারণত শুনে আসছি, দেখে আসছি, যে পুরুষ মানেই তিনি সংসার চালাবেন, সংসারের সমস্ত দায়ভার তার, স্কুলের মানে বাচ্চার স্কুলের পড়াশুনো, তার ফিস, সমস্ত কিছু, সব দেখভালের দায়িত্ব, টাকা পয়সার দিকটা, সমস্ত দায়ভার তার।
এই যে নারী আর পুরুষের সমান অধিকার নিয়ে এত কথা হচ্ছে, তাহলে এই জায়গাটায় এত বড় বৈষম্য কেন? না, এটা পুরোটা এরকম করে দিলে জেনারেলাইজ করা ঠিক না। বহু মেয়ে আছেন নিশ্চয়ই আজও অনেকেই, আমি অনেককেও চিনি তাদের মধ্যে, যারা সংসারে টাকা মানে অনেকটাই কন্ট্রিবিউট করেন, যাদের বিশেষ করে এটা না একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারে এরকম মেয়ে অনেক আছে যারা কি সংসারে কন্ট্রিবিউট করছেন, সব হাফ হাফ করে ইএমআই দিচ্ছেন সব। কিন্তু এটা না, যত ওপরের দিকে ওঠা যায় তত এটা কমে আসে। তারা একটা প্রিভিলেজ লাইফ পেতে অভ্যস্ত। আমি এরম মেয়েকে জানি যে কিন্তু অনেক অপমানিত হয়, মারধর খায়, কিন্তু সে কেন ছেড়ে যায় না জানো? তার বাপের বাড়িতে এসি নেই আর গাড়ি নেই। মানুষ এরকম আছেন, অনেক অনেক মেয়েরা আছেন যারা লাক্সারি পেতে পেতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তারা না এই প্রিভিলেজ লাইফটায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তারা ভাবছেন এটা আবার কি, আমাদের এটা অধিকার, এটা আমাদের পেতে হবে, নিজে কিছু করে নেব, নিজের পেতে হবে, মানে নিজের রোজগারে করব, নিজের একটা মানে জায়গা হবে, এটা কিন্তু অনেক মেয়ে ভাবেন না। যারা ভাবেন তারা পাচ্ছেন সবকিছু। আত্মসম্মান বোধ যেটা, যে এই যে খোরপোশ যে কারুর দরকার নেই বলবো না, কিছু মেয়ের নিশ্চয়ই দরকার। সব মেয়ে তো আর সেই রোজগারে নন বা বাপের বাড়ি সেরকম অবস্থা নয়। কিন্তু এই যেই মেয়েরা বিয়ের 3 মাসের মধ্যে 40 লক্ষ টাকা চাইছেন নেগোসিয়েশনে, সেটা হয়তো 5 লাখে না পাচ্ছেন, সেটাও তো পড়ে পাওয়া 14 আনা, পাওয়ার তো কথা ছিল না। তো তাদের জন্যে বহু মেয়ের যে 5,000 টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা ওনারা বুঝতে পারছেন না। সেই আবার বললাম, ক্ষতি কিন্তু মেয়েদেরই করছেন। যে ছেলেটা দিচ্ছে 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য দিচ্ছে, যে দেওয়ার সামর্থ্য নেই ওয়ারেন্ট বেরোচ্ছে জেলে যাচ্ছে, যার আরেকটু বেশি দেওয়ার সামর্থ্য সে দিচ্ছে, বা অনেকে অনড় হয়ে আছে দেবো না, ডিভোর্সও দেবো না, টাকাও দেবো না, এই বিভিন্ন ক্যাটাগরি। কিন্তু ক্ষতি আপনারা কাদের করছেন? যেই মেয়েটার হয়তো 5,000 টাকা পেলে সুবিধে হতো, সেই ঘুরে ঘুরে মরছে। কারণ যখনই আপনারা এরকম করছেন, দেখুন জাজেরা যে একদম কিছু বোঝেন না এটা তো বলা যাবে না, তারাও বোঝেন, তারা কিছু না বুঝে ওখানে গিয়ে বসেছেন। কিন্তু তাদের মনে মনেও না একটা তৈরি হচ্ছে, যা দেবই না, খোরপোশ চাইছে দেবই না, সব কটা বদমাইশ। আস্তে আস্তে তারা যদি এই মনোভাবের অধিকারী হন, দোষ কিন্তু আপনাদেরকে দিতে হবে, কারণ এটার জন্য কিন্তু কোনো পুরুষ দোষী নয়, এটা আপনারা দোষী। আজকে যেভাবে 498 কে একটা, যেটা আজকে বিএনএসএ চেঞ্জ হয়ে গেছে 85 86, যেভাবে এটাকে একটা ভেজিটেবল ল বানিয়ে ফেলেছেন ভারতবর্ষের সবচাইতে নিরামিষ আইন। আমার ছেলেরা তো এটা লাগলে এখন এসে খুব খুশি হয় যে দিদি লেগে গেল, মানে হয়ে গেল আর কি, মামলা পড়বে, ডেটের পর ডেট পড়বে, ঘুরে বেড়াও, কোনো ব্যাপার না। ডিবিকে করতে করতে রেপ কেসকে একটা হাস্যকর জায়গায় এনেছেন, এত ফলস রেপ কেস। পক্সোর মতন একটা সাংঘাতিক জরুরি আইনকে, যেটা বাচ্চাদের মানে আইনকে আপনারা সম্পত্তির মামলার জন্য করে ফেলছেন। যে কোনো মা বাবার ওপর আক্রোশে মেয়েকে দিয়ে পক্সো করাচ্ছেন, সেই মেয়ের মুখের দিকে তাকাতে পারবেন আর আপনারা? বাবার কিন্তু কিছুই হচ্ছে না, আপনি বাবাকে তো 2 বছর জেল খাটিয়ে দিলেন, কিন্তু প্রমাণও তো করতে হবে আপনাকে, প্রমাণের অভাবে বাবা ছাড়াও পেয়ে গেলেন। আর মানুষের তো মন না মতে 2 বছর বাদে মানুষ ভুলেও যাবে, কিন্তু আপনি মেয়ের দিকে কি করে তাকাবেন? আপনার মেয়ের তো মনে থাকবে। এই মেয়েই তো গিয়ে ভবিষ্যতে আবার যে বিষ বৃক্ষ পুতলেন, ওই চারা বেরোবে শ্বশুর বাড়ি গিয়ে, ওখানে গিয়ে আবার উনি তাল খুঁজবেন শ্বশুরকে ধর্ষণের মামলা দেওয়া যায় কিনা, দেওরকে শ্লীলতাহানি দেওয়া যায় কিনা, কি করে ঝামেলা পাকানো যায় শ্বশুর বাড়িতে, বা নিজের আরেকটা মেয়ে হলে সেটাকে কি করে বাবার সম্বন্ধে পক্ষ দেওয়া যায়। এই যে আপনারা সেই ট্রেডিশন সমানে চলেছেন, বীজ বুনে চলেছেন না, এর কিন্তু একদিন না একদিন ফল ভুগতেই হবে। আর ভারতবর্ষ এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট করে লাফিয়ে চলেছেন, দেখছেনই না যে সত্যিকারের ওমেন এম্পাওয়ারমেন্টটা কাকে বলে, যে হচ্ছে কিনা ওমেন এম্পাওয়ারমেন্ট সত্যি হচ্ছে। তাহলে কোথায় গাফিলতিটা? ঠিক গাফিলতি এইখানটাই যে 30% মহিলা সব নিয়ে যাচ্ছেন, যেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও হচ্ছে। আমি বলি ভারতবর্ষে 10 to 15% পুরুষ মানুষ আছেন যাদের হাতে সব আছে, টাকা পয়সা, কন্ট্যাক্ট, প্রতিপত্তি, ক্ষমতা, অর্থ, এভরিথিং। তাদের দেখে সবাই, এই যে আইনটা হচ্ছে না না পুরুষের জন্য, ভাবছে পুরুষ মানুষের তো সব আছে, তারা রুল করেন, যেটা আমরা বলি সাধারণত। তাদের দেখে সবাই ভাবছে, এবং পার্লামেন্টও মনে করে যে পুরুষের আবার কি দরকার, সব, ওরা তো চাইলে আইন কিনতে পারে, বললে বেরিয়ে আসছে যে কোনো জিনিস থেকে, পুরুষ মানুষের সব আছে। কিন্তু একটা যে বিরাট সংখ্যক পুরুষ মানুষ, 85% মতন, বাবা কাকা দাদা ভাই স্বামী ছেলে, সাধারণ পুরুষ মানুষ যারা, তারা যে কি বিপাকে, তাদের কথা কেউ ভাবছে না, কারণ তারা তো ওই 10% 15% দেখছেন, ভাবছেন এই পুরুষই রক্ষক, আবার এরাই কিন্তু ভক্ষক। মাঝের যে পুরুষ, একটা সাধারণ পুরুষ মানুষ যারা, তারা তাদের জন্য তো কিচ্ছু নেই, তাদের জন্য ভাবছেন না। মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। এই 30% মহিলা সব নিয়ে যাচ্ছেন কিন্তু দেশের, আলো টাকা পয়সা যা কিছু, কিন্তু 70% মহিলা অকুল পাথারে, তার তো কিছুই পাওয়া হলো না, কিচ্ছু পাচ্ছেন না তারা। তারা জানেনই না তাদের জন্য সব আইন আছে। আমরা অ্যাওয়ারনেস কতটুকু করেছি জানেন তারা?
তাদের জন্য আইন আছে, প্রকল্প আছে, ভাতা আছে। দেখবেন তার নামের ভাতার টাকা অন্য কেউ তুলে নিয়ে যাচ্ছে, বলছি তো এখানেই বসে আছে, তাদের প্রকল্পের টাকা অন্য কেউ তুলে নিয়ে যাচ্ছে। তারা আইন টাইন জানে না, তাদের জন্য যে এত কিছু হয়েছে, কারণ তার লোকে কিন্তু চায়ও না তাদের জানাতে, জানালেও অনেক গন্ডগোল না। কিন্তু এই যে খোরপোশের কথা বললে তুমি, এর আগেও বলছিলাম, খোরপোশের যে মামলা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ না বা পুরোটাই দেখা যায় যে মেয়েটি খোরপোশ চাইছেন তার স্বামীর কাছ থেকে। কিন্তু এরকম কি কখনো হয় বা হয়েছে বা হতে পারে ইন ফিউচার যে সত্যি ছেলেটি এমন জায়গায় রয়েছেন যেখানে তিনি তার স্ত্রীর থেকে খোরপোশ? নিশ্চয়ই, এটা তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে হলে তো এটা চাওয়াই যায়। ছেলেটির আয় যদি মেয়েটির থেকে কম হয় চাইতে পারে, এবং দু একটা কেস এরকম হয়েছে। বম্বেতে এক ভদ্রলোক পেয়েছিলেন 1600 টাকা করে, তার যাই টাকাই পাক পেয়েছে সেটাই বড় কথা, এরকম আছে। এটা তো করা যায়, কিন্তু এটা লড়াইটা কি দীর্ঘ? বিরাট দীর্ঘ। কিন্তু ওই আবার ডিপেন্ড করছে তোমার উকিল কেমন। আর হিন্দু ম্যারেজ একটা বিয়ে হলে কিন্তু চাওয়া যায় যে তুমি যদি তোমার বরের থেকে বেশি মাইনে পাও তুমি, ছেলেরা তখন করে না, না ভীষণ ইগো লাগে না, না দিদি আমাদের কিছু চাই না। কেন চাই না? আরে তোমার চাওয়াটা তো নয়, এটাও তো পুরুষ মানুষের জন্য একটা লড়াই যে আমি করবো, আমিও খোরপোশ চাইতে পারি, টাকা আমি পাই, রিফিউজ করে দিই, কিন্তু এই লড়াইটা জেতাটা যে এই লড়াই আন্দোলনের একটা পার্ট, এটা ওনাদেরকে বোঝাতে পারবে। এই লড়াইয়ের গল্প কথাই কি তুমি বলো বা বলতে হ্যাঁ, চাও? আমি কিন্তু যেমন এই যে আজকে ছেলেরা অনেকেই তো বাচ্চাকে দেখতে পান না, মা নিয়ে চলে গেছে, দেখতে দেয় না, বিভিন্ন ভিজিটেশন হলেও আজকে জ্বর, কালকে শরীর খারাপ, কালকে রোদ, কালকে বৃষ্টি, মেঘ বলে বাচ্চাকে নিয়ে আসে না, দেখতে দেয় না। আর দেখা হলো তো একটা নিউট্রাল জায়গায় হওয়ার কথা, সে বিভিন্ন ঝামেলা। তো আমি ছেলেদেরকে শেখাই, ছেলেরা না এই বাচ্চার লড়াইটা ইমোশনাল জায়গা থেকে লড়তে চান, আমি শেখাই স্ট্র্যাটেজির জায়গা থেকে লড়ুন। আপনিও সন্তানের বাবা, ডিএনএটা আপনাদের এক, আপনার হক আপনার বাচ্চা, সেইখান থেকে লড়ুন, ইমোশনটাকে সরিয়ে দিয়ে লড়ুন না। ওনারা কেঁদে কেটে বাচ্চাকে দেখতে না পেলে মরে যাচ্ছি, হচ্ছে সব কিছু থেকে সরিয়ে নিয়েছেন, কেন? এটা তো হকের লড়াই, আপনার বাচ্চা আপনার হকের লড়াই। কিন্তু আপনার মুশকিলটা হচ্ছে কি ইমোশন সবকিছু ঢেকে দিচ্ছে, ঢেকে দিয়ে ওনারা হতোদ্যম হয়ে বসে পড়ছেন। কিন্তু আপনি লড়বেন, আপনি লড়ে আপনি তারপরে বাচ্চাকে আর দেখতে যাবেনই না, নেবেনই না বাচ্চাকে, কিন্তু লড়াইটা করে প্রমাণ করবেন জিতে, যে আমি লড়াইটা করে কিন্তু জিতেছি। কারণ তুমি কিছুতেই এটা মুছে দিতে পারো না যে ও আমার বাচ্চা, ও আমার ছেলে বা ও আমার মেয়ে, এইটা মোছা যাবে না, আমি কিন্তু কেসটা জিতে গেছি। তারপর আপনি যাবেন না দেখতে, সেইটা কিন্তু আরো সাংঘাতিক। এই যে মেয়েরা কোথায় এক্সপ্লয়েট করছেন পুরুষ মানুষকে, সন্তানের দুর্বলতা। কিন্তু এই সংখ্যাটা তো খুব কম। কম? কোনটা কম? এই যে মেয়েরা এক্সপ্লয়েট করছে। কি বলছো তুমি? আচ্ছা, চিন্তার অতীত। এই প্যারেন্টাল অ্যালিনেশন সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। এই আন্দোলনও পৃথিবীর একটা বিরাট আন্দোলন, সারা পৃথিবী জুড়ে কিন্তু এই বাচ্চাকে নিয়ে মায়ের চলে যাওয়ার দেখতে না দেওয়া, এটা সারা পৃথিবী জুড়ে বিরাট আন্দোলন, যার মধ্যে আমরাও রয়েছি, আমাদের অর্গানাইজেশনও রয়েছে। তো এটা কিন্তু একটা বিরাট বড় সংখ্যা, এবং সবচেয়ে চিন্তার বিষয় যেটা, এই যে পরবর্তী প্রজন্ম, একটা বাবা ছাড়া প্রজন্ম তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বড় সাংঘাতিক। মানে তুমি বলতে চাইছো একটি বাচ্চার বড় হওয়াতে তাহলে বাবা এবং মা দুজনের দুজনেরই সমান গুরুত্ব ভূমিকা না, ততটাই। দুজনের দুরকম ভূমিকা। তো এই যে, এবং বাবার কাছে বাচ্চা রেখে চলে যাওয়ার সংখ্যাটা তো খুবই কম, তাদের বাচ্চাদেরও প্রবলেম হচ্ছে, মা থাকছে না, কিন্তু মায়েরা চলে যাচ্ছে নিয়ে, এবং একটা কাজে লাগে যে তারা না বাবা এবং বাবার বাড়ি সম্পর্কে ভীষণ আজে বাজে কথা শেখায়, এটা খুব খারাপ করছেন তারা। এই বুমেরাং কিন্তু তাদের একদিন খেতে হবে, তারা বুঝতে পারছে, এই বাচ্চাও তো বড় হবে। কিন্তু যারা সিঙ্গেল মাদার রয়েছেন, এমন তো বহু আমরা শুনে সিঙ্গেল এসেছি, মাদার এখন কিন্তু নয়। অন্য, আচ্ছা, যারা সিঙ্গেল মাদার রয়েছেন অনেকেই আছেন, সেটা কিন্তু আলাদা। এবার অনেকেরই আছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেলেও ভালো সম্পর্ক, বাচ্চা মায়ের কাছে আছে, সবারই তো একরকম নয়। কিন্তু আমাদের কাছে বহু এরকম আছে, বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, ওই বাচ্চাটাকে কুমির ছানা করেছে, জানে বাচ্চা থাকলে টাকাটা নেওয়া যাবে, বাচ্চাটাকে দেখিয়ে দেখে, এবং অসম্ভব ইমোশনালি ব্ল্যাকমেলড এই ভদ্রলোক বা ছেলেটি, তারা বাচ্চার জন্য সব করতে পারে। কাজে মা নামক মিথের থেকে আমি এখন বাবা নামক মিথে বেশি বিশ্বাস করি। বাবারা বাচ্চার জন্য পারে না এমন কিছু নেই, সব করতে পারে। সিঙ্গেল মাদার নিয়ে কথা যদি বলো, আমাদের ভারতবর্ষ অনেক আগে সিঙ্গেল মাদার দেখে নিয়েছেন, সমস্ত হিন্দি সিনেমায় চিরকাল মানে মার্কা মারা সিঙ্গেল মাদার ছিলেন নিরূপা রায়, যিনি মানে প্রেমিকের বাচ্চা বহন করেছেন, প্রেমিক তাকে বিয়ে করেনি। আমাদের সর্বকালের শ্রেষ্ঠ সুপারস্টারের সবচেয়ে বড় ডায়লগই তাই, जिस शांति को तुम खोटे सिक्के की तरफ छोड़ आए थे, मैं उस शांति का बेटा हूँ। এর থেকে বড় সিঙ্গেল মাদারের উদাহরণ আর কি? আজকে সিঙ্গেল মাদার নিয়ে নাচানাচি করে লাভ নেই,
আমরা বহু বছর সিঙ্গেল মাদার দেখে আসছি, যারা সমস্ত সিনেমার বড় বড় নায়ক তারা সবাই সিঙ্গেল মাদারদের সন্তান। তাদের মায়েরা প্রেম করেছেন, প্রেগনেন্ট হয়েছেন, প্রেমিক ছেড়ে দিয়ে চলে গেছে, আজীবন আমরা সিঙ্গেল মাদার দেখছি। তো সিঙ্গেল মাদার নিয়ে আজকে নাচানাচি করে কোনো লাভ নেই। ভারতবর্ষের আর তারও আগে যদি চলে যাও তুমি, মুনি ঋষিদের সময় দেখবে বহু সিঙ্গেল মাদার। একদম। শকুন্তলা দুষ্যন্ত হইতো তাই সিঙ্গেল মাদার। তো সিঙ্গেল মাদার ব্যাপারটা ওরকম নয়। আর কালকে এক ভদ্রলোক একটা মামলা করেছেন, যারা ডিভোর্সি ছেলে, তারা মানে স্যারোগেসি, মানে ওটাকে তো স্যারোগেসি বলে না, ফস্টার ফাদার বলে, তারা করতে পারেন। আমাদের এখানে আছেন একজন যার জীবনের অবলম্বনে বাবা বেবিও, ও তো ওয়াইফ মারা যাওয়ার পর মানে দুটি বাচ্চা হয়, দুটি ছেলে আছে ওর হিসেবে। তো এগুলো হলে না ছেলেদের মধ্যে কিন্তু আরেকটা সুবিধা হবে, ছেলেদের বিয়ের চাহিদাটা কমে যাবে। ছেলেদের কিন্তু এখনো মেনলি ছেলেরা বিয়ে করতে চায় একটা বাচ্চার জন্য খুব বেশি, মানে বংশ। বহু বাড়িতেই অনেক ছেলে আমাকে বলে, দিদি আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, দিদি ভাবতাম ঘুরে বেড়াবো, নাটক করবো, থিয়েটার করবো, চাকরি করছি, নানান কিছু করব, বাবা মায়ের চাপে বিয়ে করতে হলো। বাবা মারটার কিসের চাপ? একটা নাতি নাতনি হবে, বংশ বয়ে যাবে, এইভাবে বিরাট চাপ। আজকের দিনে দাঁড়িয়েও বোঝাতে পারছি না, এত 140 না 50 কোটির দেশে এত আর বংশ বাড়িয়ে সবার লাভ নেই। ওনারা যে কেন এটা থেকে ছেলে মেয়েগুলো জীবন নষ্ট করে দিচ্ছেন। একদম তাই।